রাত ৯টার দিকে আমি খাবার খেয়েছিলাম। ট্রেনের চা আর স্যান্ডউইচ সবসময়ের মতো করছে, আর কয়েকজন যাত্রী ছিল, একজন বয়স্ক মহিলা আর তার সাথে একটি যুবক। পরের কেবিনে একজন ব্যবসায়ী মানুষ, যিনি সবসময় তার ফোনে কথা বলছিলেন। কিছু অস্বাভাবিক ছিল না, কিন্তু ঘুমানোর চেষ্টা করছিলাম। জানালার গ্লাস ঠান্ডা ছিল আমার কপালের বিরুদ্ধে। বাইরে অন্ধকার, শুধু কখনো কখনো কোনো ছোট স্টেশন আসলে। হে হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ইওর ব্রাদার। আই হোপ অল ইজ ওয়েল। আবারও চলে আসলাম আরো একটি নতুন হরর এবং আতঙ্কিত ঘটনা নিয়ে। তো চলা যাক, যে পাঠিয়েছে তার মতন করে। আমি আপনাদের একটি ঘটনা বা গল্প শোনাতে যাচ্ছি, যা শুধু একটি গল্প নয়, এটি একজন দর্শকের সত্য ঘটনা এবং এক মর্মান্তিক অভিজ্ঞতা। ঠিক ৩ সপ্তাহ আগে আমার কাছে একটি ইমেল এসেছিল একজন তরুণের পক্ষ থেকে, যিনি কলকাতার থেকে ঢাকা যাওয়ার একটি ট্রেন জার্মানির অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেই রাতের পর থেকে তিনি ট্রেনে উঠতেই পারেন না, ঠিক আজও। আমরা সেই গল্পটাই আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এখন। তো আজকের ঘটনাটা ঠিক আগের মতো নয় এবং খুবই ভিন্ন একটা সিনেমেটিক ঘটনা হতে চলছে। তো এই ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমি। আই হোপ আপনাদের সেরা একটা ভালো লাগা কাজ করবে। তো আমরা সেই গল্পটা আপনাদের সামনে উপস্থাপন করছি, তার সঠিক শব্দে, তার সঠিক অভিজ্ঞতা। তিনি প্রথমেই তার পরিচয় দিলেন, আমার নাম আরিন দাস। আমি একজন সাধারণ এডিটর। ঢাকায় আমার অফিস আছে, কিন্তু আমার পরিবার থেকে কলকাতায় প্রতি মাসে একবার ট্রেনে আমি কলকাতায় যাই। ট্রেন সফর আমার কাছে প্রশান্তির মতো। আমি জানালার পাশে বসে দূরের মানুষগুলো দেখি, ইট পাথরের বাড়িগুলো দেখি, ধান ক্ষেতও দেখি। কিন্তু ওই রাত, সেপ্টেম্বরের 17 তারিখ, যখন আমি ঢাকা এক্সপ্রেসে উঠলাম, সেদিন থেকে আমার জীবন বদলে গেছে। আমি জানতাম না একটা ট্রেন যাত্রা কিভাবে এত ভয়ের হয়, এত অজানার মুখোমুখি করে দেবে। সেটা 5 ঘন্টার যাত্রা ছিল, কিন্তু আমার কাছে সেটা চিরকালের মতোই দীর্ঘ মনে হতো। ঢাকা রেলওয়ে স্টেশনের সন্ধ্যা 7টার দিকে এলাম। ঢাকা এক্সপ্রেস সন্ধ্যা 7টা 30-এ ছাড়ার কথা। আমি বুকিং ছিল দোতলার 3য় কোর্সের 2 নাম্বার কেবিনে। সিট ছিল জানালার পাশে, ঠিক যেভাবে আমি পছন্দ করি। কুলি সহায়ক ছিল, ব্যাগ তুলে দিল, কোচে উঠিয়ে দিল। হালকা রাত নেমে আসছে, বাতাসে একটা ঠান্ডা অনুভূতি। আমি আমার সিটে বসে জানালার বাইরে তাকালাম। হুম এটি নামে একটি পাড়ায় আছে ঢাকার বাইরে, যেখানে ছোট ছোট বাড়ি, ছোট ছোট আলো জ্বলছে, কোথাও কোথাও গান বাজছে। আমি চিন্তা করেছিলাম, এই রাতেই অনেক মানুষ জেগে আছে, ঘর থেকে বের হয়ে যেতে পারে না। তারা কি জানে একটি ট্রেনে বসে কেউ কখনো সম্পূর্ণ একা অনুভব করতে পারে। ট্রেনটা ছাড়লো রাত 7টা 50 মিনিটে। প্রথম 2 ঘন্টা সবকিছু স্বাভাবিকই ছিল। রাত 9টার দিকে আমি খাবার খেয়েছিলাম। ট্রেনের চা আর স্যান্ডউইচ সবসময়ের মতো করছে, আর কয়েকজন যাত্রী ছিল, একজন বয়স্ক মহিলা
আর তার সাথে একটি যুবক। পরের কেবিনে একজন ব্যবসায়ী মানুষ, যিনি সবসময় তার ফোনে কথা বলছিলেন। কিছু অস্বাভাবিক ছিল না, কিন্তু ঘুমানোর চেষ্টা করছিলাম। জানালার গ্লাস ঠান্ডা ছিল আমার কপালের বিরুদ্ধে। বাইরে অন্ধকার, শুধু কখনো কখনো কোনো ছোট স্টেশন আসলে আলো দেখা যেত, মানুষের কণ্ঠস্বর, কিন্তু তারপর আবার অন্ধকার। রাত 1টার দিকে আমার ঘুম ভেঙে যায় একটা আওয়াজ শুনে। এটা স্টেপজের সময় নয়, ট্রেন তখনও চলছিল পুরো দমে। আমি জানালার দিকে বাইরে তাকাই। কালো রাত, কিছুই দেখা যায় না, শুধু ট্রেনের গতিশীলতা। আমি জেগে থাকার চেষ্টা করছি, জানালার দিয়ে বাইরে তাকিয়ে থাকি, কেন জানি আমার ভেতরে একটা অস্থিরতা জেগে উঠছিল সেই মুহূর্তে। আমি কেবিনের দরজা কলিং বেল বেজে উঠে। আমি শুধু হতাশ হয়েছিলাম, কে আসতে পারে এই সময়ে। দরজা খুলে যায়। বাইরে একজন ট্রেন স্টাফ দাঁড়িয়ে আছে, তার ইউনিফর্ম ছেঁড়া, দেখতে অস্বস্তিকর লাগছিল। দুর্বল কণ্ঠে, আমি সহায়ক হবেন না? আমি বিস্মিত হই কথার সাথে। কিভাবে সহায়তা করতে পারি? আমি তো যাত্রী। স্টাফ কথা না বলেই চলে যায়। এটা অদ্ভুত ছিল, কিন্তু অদ্ভুত কারণ তার চোখ একদম শূন্য ছিল। আমি দরজা বন্ধ করি, কিন্তু তখন আমার মনোযোগ একটা কিছুতেই আকৃষ্ট হয়। আমার কেবিনের সিলিং এর দিকে, যেখানে একটা ছোট্ট লাল আলো ক্রমাগত ঝলমলে করছে, যেন কিছু ট্রান্সমিটিং করছে। কখনো এটা দেখছি কি না, এই ট্রেনে একটা আগে ছিল না। আমি নিশ্চিত। আমি সিট থেকে উঠে দাঁড়াই, সেই লাল বিন্দুটার দিকে তাকাই। এটা কি ক্যামেরা? এটা কি সিকিউরিটি, নাকি অন্য কিছু? আমি জানি না, কিন্তু সেখান থেকে একটা আতঙ্ক ও অন্তত হালকা, একটা অন্তত সূক্ষ্ম কিন্তু স্পষ্ট শব্দ আসছিল, যেন কিছু ডিভাইস সব সময় রেকর্ড করছে। আমি আরও ভয় পাই না, বরং আমার মধ্যে একটা কৌতূহল জাগে। ট্রেনের কোচে কি হচ্ছে? আমি দরজা খুলে করিডোরে যাই। রাত 1:30টার মতো। করিডোরে কোনো স্টাফ নেই, লাইটগুলো বন্ধ, শুধু জরুরি আলো জ্বলছে। একটা সাদা কিন্তু অপ্রাকৃতিক আলো। সেই আলোতে করিডোর আরো ভুতুড়ে দেখাচ্ছে। আমি ধীরে ধীরে হাঁটি, আমার সামনের কেবিনে যাই। সেখানে বয়স্ক মহিলা, একটি যুবক তাকাই। কথার দরজায় কলিং বেল চাপি, কোনো উত্তর নেই। আবার চাপি, আবার ভেতর থেকে একটা আওয়াজ, অন্তত দুর্বল, প্রায় কানে না আসার মতো। ভেতর থেকে ভয়ার্ত কণ্ঠ, যাও যাও, পালাও, কেউ কেউ নেই এখানে। যুবকটির কণ্ঠ ছিল এটা, কিন্তু এতটা ভয়ার্থক, এতটা ঘিনে কণ্ঠ এর আগে কখনো শুনিনি। আমি দরজা ছেড়ে যাই, পরের কেবিনে যাই। সেখানে ব্যবসায়ী মানুষটির দরজা খুলে যাওয়ার আমি কলিং এর বেলে চাপি। ব্যক্তিটির সম্পূর্ণভাবে পরিবর্তিত, তার চোখ রক্তলাল, মুখ ফ্যাকাশে। তুমি কি চাও? এখানে কি চাও? তার কণ্ঠ ছিল আক্রমণাত্মক।
আমি বলি, ভাইয়া, আমি শুধু জিজ্ঞাসা করছি সবকিছু ঠিক আছে কি? ব্যবসায়ী দরজা অন্তত জুড়ে বন্ধ করে দেয়। আমি দাঁড়িয়ে থাকি করিডোরের মাঝে, একা, অন্ধকারে। তখন আমার পেছন থেকে একটা শব্দ, দো দো দো, ধাতব কিছু টানা হচ্ছে মেঝে। আমি ঘুরে তাকাই। করিডোরের শেষ প্রান্ত থেকে একটা ছায়া। এটা একজন মানুষের ছায়া নয়, বরং অনেকগুলো সংযুক্ত ছায়া। যেন একজন মানুষ, কিন্তু তার অত্যপ্রত্যঙ্গ বিকৃত। আমি চিৎকার দিই, আমার শরীর জমে যায়, মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। ছায়াটা ক্রমে ক্রমে আমার কাছে আসে। আমি পিছিয়ে যাই। আমি কেবিনের দরজার দিকে, ছায়াটা থেমে যায় মাত্র 5 ফুট দূরে, এবং এটি কথা বলে, কিন্তু এটি কোনো কণ্ঠ নয়। এটি যেন হাজারো কণ্ঠের সমন্বয়। কেন, কেন জেগে আসো? ঘুমিয়ে যাও না, অনেক তো রাত হলো। আমি দরজার খুলে সিঁদুর পাই, ভেতরে ঢুকে যাই। দরজা বন্ধ করি, লক করি, কিন্তু দরজার বাইরে পায়ের শব্দ, ধু ধু। একবার, দুইবার, ঠিক 3বার। পরের শব্দ দরজায় আঘাত করে, কিন্তু ধাক্কা নয়। যেন দরজার উপাস থেকে কিছু স্পর্শ করছে। আমার ত্বকে শিহরণ বয়ে আসে। আমি জানি না এটা আর কতক্ষণ চলবে। তারপর হঠাৎ সবকিছু থেমে যায়। আমি সারা রাত দরজা লক করে থাকি। বুড়ে হই এবং রাত 5টায় সূর্যের আলো বাইরে দেখা যেতে শুরু করে। আমি দরজা খুলে সাহস করে করিডোরে বেরিয়ে আসি। দিনের আলোয় সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছে। একজন ট্রেন স্টাফ দেখি। আমি জিজ্ঞাসা করি, রাতে এখানে কি কোনো অস্বাভাবিক কিছু হয়েছিল? স্টাফ আমার দিকে তাকালো, তার চোখে একটা অজানা ভয়। স্টাফ, ভাইয়া, আপনি কি জানেন না এই কোর্সটা কি রকম? স্টাফ আমার কাছাকাছি আসে, বলে, স্টাফ, এই কোর্সটা 3জন যাত্রী আছে। তারা গত 6 মাস ধরে এই ট্রেনে যাওয়া আসা, কখনো রিটার্ন টিকিট কাটেনি, কখনো কেউ তাদের দেখেনি। পরিবারের সাথে কথাও বলতে কেউ জানে না তারা কোথায় থেকে দিনের বেলায়। শুধু রাতের তারা এই কোচের দেখা যায়। আমি সমগ্র শরীর কাঁপতে থাকে। স্টাফ আরও বলে, আপনি যে ব্যবসায়ী দেখলেন, বয়স্ক মহিলা দেখলেন এবং তরুণটি, তারা কেউ এই মাসের টিকিট কাটেনি। তারা কোথাও থেকে এসেছে, কিভাবে এসেছে তা কেউ জানে না। আমি স্তব্ধ হই। আমার মনে হয় আমি ঘুমিয়েছিলাম এবং এখনো ঘুমিয়েই আছি। বাস্তব এবং স্বপ্নের পার্থক্য মুছে যায়। আমরা কলকাতায় পৌঁছাই সকাল 8টায়। আমি ট্রেন থেকে নামি, কিন্তু পেছনে তাকাই না। এই ঘটনার 1 সপ্তাহ পর আমি ঢাকায় সংবাদপত্রে একটা খবর দেখি। 6 মাস আগে সেই একই ট্রেন 3জন যাত্রী কমিউনিটি ভায়োলেন্সের শিকার হয়েছিল। তাদের মৃতদেহ কখনো খুঁজে পাওয়া যায়নি, শুধু তাদের এনআইডি কার্ড পাওয়া গিয়েছিল। সেই কোর্সের এখন প্রতি মাসে আমরা অফিস ঢাকা থেকেই শেষ করি। আমি ট্রেনে আর উঠি না তেমন, কারণ আমি জানি তারা কখনো যাত্রা করেছে রাত দুপুরে থেকে সূর্যোদয় পর্যন্ত।
এবং যারা তাদের সাথে দেখা করে তারাও হয়তো কোনোদিন এই তালিকায় যোগ দেয়। এটি ছিল আরিন দাসের অভিজ্ঞতা। তার কথা অনুযায়ী সেই কোচ এখনো চলছে, প্রতিদিন, প্রতি রাত। এবং যদি আপনি কখনো ঢাকা এক্সপ্রেসে ওঠেন এবং আপনার কেবিনের সিলিংয়ে একটি লাল আলো দেখতে পান, তখন জানাবেন আপনি নিরাপদ নন। এই গল্পটা শেয়ার করার জন্য আমার অনেক কৃতজ্ঞ আরিন দাসকে। যদি আপনাদের কাছেও এরকম অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের ইমেল করতে পারেন চ্যানেলের নামেই, সেম টু সেম একই নামে, কোনো স্পেলিং মিস্টেক বাদেই। আপনারা আমাদের গল্পটি পরের পর্বে প্রকাশ করব। চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পারেন এবং আমাদের সাথে থাকুন আরও ভয়ের গল্পের জন্য। যাক, আজকের জন্য এতটুকুই। আবারও না হয় দেখা হবে অন্য একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে। তো কেমন লাগলো ঘটনাটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর আমাদের ঘটনা আপনি উভয় প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, ইউটিউব, ফেসবুক এবং টিকটকে। ফেসবুকে তেমন রিল আকারে পোস্ট করি এবং টিকটকে ঠিক তেমনই আবার ফুল ভিডিও করি। তো আমাদের এই ভয়ের অভিজ্ঞতা পেতে আমাদের জার্নিতে আপনিও যোগ হতে পারেন সাবস্ক্রাইব করে। তো আজকের জন্য এতটুকুই। আজকের জন্য বিদায় নিচ্ছি।